আমার দিদি বিয়ে করেছে প্রায় ৩ মাস হল। আর আজই প্রথম দুলাভাই মানে অর্ণবদা তাদের নতুন বাড়িতে আমাকে থাকতে বলল কিছুদিনের জন্য। শহরটা আমার কাছে নতুন। কলকাতার ভিড়, আলো সবকিছুতেই একটা অপরিচিত উত্তেজনা। বাড়িতে ঢোকার পর প্রথমেই অর্ণবদা এগিয়ে এলেন। শান্ত মুখ, চোখে এক ধরনের নরম গভীরতা। তিনি খুব একটা কথা বলেন না, কিন্তু তার নীরব উপস্থিতিতেই একটা অদ্ভুত স্বস্তি মেলে। রিয়া, তুমি একদম বাড়ির মতো থেকো, ঠিক আছে? হ্যাঁ দুলাভাই, আমি বললাম, একটু লজ্জা পেয়ে। রাতের খাবারের পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আলোধারী শহরটা যেন ঘুমিয়ে আছে। তখন অর্ণবদা এসে পাশে দাঁড়ালেন। চুপচাপ দূরত্ব রেখে, তবুও উপস্থিতি বোঝা যাচ্ছিল। শহরের আলো দেখলে মনে হয় না প্রতিটা জানালার পেছনে একটা করে গল্প লুকিয়ে আছে। আমি বললাম, হয়তো কিছু গল্প খুব নীরব থাকে, কিন্তু আলোটা তাদের কথা বলে। সে হেসে তাকালো। চোখে এক মুহূর্তের জন্য একরকম টান অনুভব করলাম, নির্দোষ কিন্তু গভীর। সেই রাতেই বুঝলাম, এই মানুষটা শুধু দিদির স্বামী নয়, এক রহস্যময় চরিত্র, যিনি নিজের ভেতর অনেক অনুভূতি লুকিয়ে রাখেন। আর আমি রিয়া অজান্তেই সেই নীরবতার ভেতর ডুবে যেতে শুরু করলাম। বাইরে তখন হালকা বাতাস বইছে, মনে হচ্ছিল কোনো অদ্ভুত গল্প শুরু হতে চলেছে। একটা এমন গল্প যেখানে শব্দের চেয়ে চোখের ভাষা বেশি জোরালো। পরদিন সকাল থেকেই মাথাটা কেমন ভার লাগছিল, হয়তো রাতে ঠান্ডা হাওয়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফল। দিদি অফিসে চলে গিয়েছে, বাড়িতে আমি আর অর্ণবদা ছাড়া কেউ নেই চোখের সামনে। সবকিছু একটু ঝাপসা লাগছিল। তখনই শুনলাম দরজায় হালকা টোকা। দেখি অর্ণবদা দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ গরম চা নিয়ে। জ্বর এসেছে মনে হচ্ছে, তিনি বললেন নিচু গলায়। চা খেয়ে একটু বিশ্রাম নাও, আমি ডাক্তারের ওষুধ এনে দিচ্ছি। তার গলায় এক অদ্ভুত কোমলতা। না, সেটা ভালোবাসা নয়, কিন্তু এক অচেনা যত্ন, যেন নিজের ভেতরে কিছু না বলেও তিনি আমার জন্য কিছু অনুভব করছে। আমি হালকা হেসে বললাম, আপনাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক হয়ে যাব। কষ্ট না রিয়া, এটা দায়িত্ব নয়, শুধু মানবিকতা, তিনি বললেন শান্তভাবে। তার সেই শব্দগুলো আমার মনে কেমন নরম ছোঁয়া দিল। চুপচাপ চা খেলাম, তারপর জানালার পাশে গিয়ে বসলাম। বাইরে সূর্য উঠছে, অথচ আমার মনটা কেমন ভারী লাগছিল। দুপুরে ঘুম থেকে উঠে দেখি টেবিলে রাখা ওষুধ, এক বাটি ফল কেটে রাখা। তার পাশে একটা ছোট্ট নোট। তুমি না বললেও আমি জানি তুমি ওষুধ খেতে ভুলবে, তাই রেখে ডালাম। হাতের লেখাটা অদ্ভুতভাবে পরিপাটি, কিন্তু তাতে এক অদৃশ্য উষ্ণতা ছিল। নোটটা হাতে নিয়ে আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। বিকেলে যখন অর্ণবদা ফিরে এলেন, আমি বললাম, আপনার লেখা নোটটা আমার খুব ভালো লেগেছে। সে হেসে বলল, তুমি ভালো থাকলে তাতেই আমার শান্তি। তার চোখের সেই নরম দ্বিধাতায় আমার বুকটা হালকা কেঁপে উঠল। আমি মুখে কিছু বলিনি, কিন্তু বুঝতে পারছিলাম এই মানুষটার নীরব যত্নে আমার মন আস্তে আস্তে গলে যাচ্ছে। সন্ধ্যায় দিদি ফিরল, বাড়ি ভরে গেল, আলো, শব্দের স্বাভাবিক কথাবার্তায়। কিন্তু আমার মন তখনও আটকে আছে সেই নোটের কয়েকটি শব্দে, তুমি ভালো থাকলে তাতেই আমার শান্তি। রাতের দিকে বারান্দায় বসে আমি বুঝতে পারলাম অর্ণব দাসের কথাগুলো খুব সাধারণ হলেও চোখের ভাষায় যেন অন্য কিছু বলা হচ্ছে, এমন কিছু যা বোঝা যায় কিন্তু উচ্চারণ করা যায় না। সেদিন সন্ধ্যায় বাতাসে হালকা শীতের গন্ধ, আকাশে ফিকে চাঁদ উঠেছে, জানালার পর্দা উড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি একা বসেছিলাম বারান্দা, চা হাতে, মনটা অদ্ভুতভাবে শান্ত আবার অস্থির। দিদি তখনও অফিস থেকে ফেরেনি। অর্ণবদা এসে চুপচাপ পাশে বসলেন, কোনো কথা নয়, শুধু নীরব উপস্থিতি। আমরা দুজনেই দূরের আকাশের দিকে তাকিয়েছিলাম। বাতাসে পাতার মৃদু শব্দ, দূরে কুকুরের ডাক, সবকিছু যেন এক মায়াবী নীরবতা তৈরি করছিল। তুমি কি সবসময় এত চুপচাপ থাকো? আমি প্রশ্ন করলাম। হয়তো তিনি বললেন হেসে, চুপচাপ থাকলে অনেক কিছু শোনা যায়, যা শব্দের ভেতর শোনা যায় না। আমি একটু থেমে বললাম, তবুও কখনো কখনো মনে হয় চুপ থাকাটা অনেক কথা লুকিয়ে রাখে। তিনি তাকালেন আমার দিকে, চোখে এক গভীর শান্ত দৃষ্টি, যেন কিছু বলতে চেয়েও থেমে যাচ্ছেন। আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল।
বাতাসে তখন হালকা ঠান্ডা, আর আমি বুঝতে পারছিলাম এই নীরবতায় কিছু অজানা কথা গড়ে উঠছে। রিয়া অর্ণবদা বললেন, ধীরে, তুমি খুব সহজ, খুব পরিষ্কার। তোমার আশেপাশে থাকলে অদ্ভুত শান্তি পাই। আমি মৃদু হেসে বললাম, তবে আমি যদি কখনো এই শান্তিতে একটু ঢেউ তুলি? তিনি একটু চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর আস্তে বললেন, কিছু ঢেউ শান্তিকে ভাঙে না, বরং তাকে আরও গভীর করে। সেই মুহূর্তে আমার চোখে চোখ পড়ল না, কোনো শব্দ নেই, কিন্তু মনে হচ্ছিল একে অপরের ভেতর ডুবে যাচ্ছি। নিঃশব্দে হাওয়ায় উড়ে আসা চুল ঠিক করতে গিয়ে আঙুল ছুঁয়ে গেল তার হাতে। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল না। না বলা এক অনুভবের মতো দুজনেই সরে এলাম। কেউ কিছু বললাম না, কিন্তু সেই নীরব স্পর্শ যেন অজান্তেই মনের ভেতর থেকে গেল। অর্ণব দাস সেই শান্ত চোখ দুটো যেন বলছিল, আমাদের গল্পের কিছু অংশ কখনো বলা যায় না, শুধু অনুভব করা যায়। ওপরের কয়েকদিন অর্ণব দাস দেখা না হলেও তার উপস্থিতি যেন চারপাশে রয়ে গিয়েছিল। চায়ের কাপ হাতে বসে থাকলে মনে হতো তিনি ঠিক পাশে আছেন, নীরবে তাকিয়ে, যেমন সেই সন্ধ্যায় ছিলেন। আমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটা শুধু একরকম বন্ধুত্বের টান, এর বেশি কিছু নাকি। কিন্তু মনের ভেতরের একটা ছোট অংশ বলছিল, তবুও কেন তার চুপচাপ চোখ দুটো মনে পড়লেই বুক কেঁপে ওঠে। একদিন সন্ধ্যায় দিদি অফিসে দেরি করছিল। আমি একা বারান্দায় দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। অর্ণবদা, লাইটটা নিভে ছিল। ভাবলাম তুমি একা আছো কিনা বললেন নরম গলায়, হাতে একটা ছোট থালা, তাতে গরম চা। আমি অবাক হয়ে হেসে বললাম, এই ঠান্ডায় চা এনেছ? তুমি ঠান্ডা পছন্দ করো না, মনে ছিল? তিনি বললেন হেসে, আমাদের মধ্যে সেই হাসিটা যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল। দুজনেই বারান্দার রেলিংয়ে চা রাখলাম আর নীরবে দাঁড়িয়ে থাকলাম পাশাপাশি। চাঁদের আলো পড়ছিল আমার গালে। অর্ণবদা হঠাৎ বললেন, তুমি জানো জানো রিয়া, কখনো কখনো নীরবতায় সবচেয়ে জোরে কথা বলে। আমি তাকিয়ে বললাম, তাহলে আজ? আমাদের নীরবতা অনেক কথা বলছে মনে হয়। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখের দৃষ্টি এত গভীর ছিল যেন সেই চোখের ভেতর আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। এক মুহূর্তে বাতাস বলল, আমার চুল উড়ে এসে তার মুখে লাগল। তিনি ধীরে সেটা সরিয়ে দিলেন, না কোনো বাড়াবাড়ি নয়, শুধু এক অজান্তে যত্নের স্পর্শ। মুহূর্তটা ছিল শান্ত, কোমল আর এক অদ্ভুতভাবে হৃদয় ছোঁয়া। আমরা আবার চুপ করে দাঁড়িয়ে রইলাম, শুধু হৃদয়ের ধকধকানি শুনছিলাম, যেন রাতের নিস্তব্ধতায় ভালোবাসার ছায়া আস্তে আস্তে আমাদের ঘিরে ফেলছে। আমি বুঝতে পারলাম, অর্ণবদার প্রতি তার টান কেবল বন্ধুত্ব নয়, কিন্তু এই অনুভব প্রকাশ করা কি ঠিক হবে? রাত বাড়ে আর আমাদের মধ্যে এক নিঃশব্দ মায়া গা হতে থাকে। কুশের দিদিন রাতটা ছিল অদ্ভুত, নরম চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল, আর বাইরে হালকা বাতাসে পাতা নড়ার শব্দ যেন কোনো গোপন গল্প বলছিল। দিদি এখনও ফেরেনি, তাই বাড়িটা একদম চুপচাপ। আমি জানলার পাশে বসেছিলাম, হাতে একটা পুরনো উপন্যাস। মনটা কিন্তু বইয়ের পাতায় নয়, ভেসে যাচ্ছিল অর্ণবদার দিকে। বিকেলে দেখা হওয়ার পর থেকে তার চোখের দৃষ্টি বারবার মরে পড়ছিল, সেই নরম হাসিটা, কথার মধ্যে অদৃশ্য যত্ন, সব কিছুই যেন হৃদয় অজান্তে জায়গা করে নিচ্ছিল। ঠিক তখনই দরজায় আস্তে টোকা পড়ল। আমি একটু থমকে দাঁড়ালাম। দরজা খুলতেই অর্ণবদা হাতে দিদির পাঠানো খাবার। তুমি ঠিকমতো খাওনি, তাই ভাবলাম দিয়ে যাই, বললেন নরম গলায়। আমি মুচকি হেসে বললাম, আপনার এই যত্নটা একটু বেশি না? হয়তো তিনি হেসে বললেন, কিন্তু কারো প্রতি যত্ন নিতে ভালো লাগে যদি সে সেটা বুঝতে পারে। তার কথায় একটা অদ্ভুত উষ্ণতা ছিল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। রাতের আলো তার মুখটা শান্ত, আর চোখে ছিল এক গোপন টান, না বলা কোনো অনুভব যা শব্দে প্রকাশ করা যায় না। আমরা দুজনেই সোফায় বসলাম। জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল আমাদের মাঝখানে। আলোটা যেন মাঝখানে একটা সীমারেখা, যার একপাশে আমি আর অন্য পাশে সে। কেউই সে সীমা পার করল না, কিন্তু তবুও মনে হচ্ছিল আমরা দুজনেই একই নীরবতায় হারিয়ে যাচ্ছি। রিয়া সে বলল,
ধীরে, কখনো কখনো কারো কাছাকাছি এলেও দূরত্বটা বজায় রাখা সবচেয়ে বড় ভালোবাসা। আমি তাকিয়ে বললাম, তাহলে আপনি কি দূরত্বে ভালোবাসেন? সে হেসে মাথা নাড়ল। না, আমি শুধু সম্মান করতে শিখেছি। যাকে ভালো লাগে তাকে শ্রদ্ধা না করলে ভালোবাসাও পূর্ণ হয় না। তার কথা শুনে মনে হল বুকের ভেতর কিছু নরম হয়ে গেল। আমি মাথা নিচু করে হাসলাম। কেন জানি না, সেই মুহূর্তে মনে হল এই মানুষটা আমার জীবনের এক নীরব কবিতা হয়ে রইবে। রাত গভীর হচ্ছিল। চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের নীরবতার ভেতর ভালোবাসার এক নতুন রূপ জন্ম নিচ্ছিল, যেখানে কোনো স্পর্শ নেই, শুধু অনুভূতি, যেখানে কোনো চুমু নেই, শুধু নিঃশব্দ প্রতিশ্রুতি। রাত শেষের দিকে যখন ঘরটা চুপচাপ ছিল, আমি জানালার পাশে বসে ভোরের আলো দেখছিলাম। চাঁদের হালকা আলো মিলেমিশে গেছে সোনালি রোদে। বাইরে কুয়াশা, ভেতরে নীরবতা, সবকিছু যেন এক অদ্ভুত শান্তি তৈরি করছে। আমি ভাবছিলাম অর্ণবদার কথা। গতকাল রাতের নীরব ঘনিষ্ঠতা, তার চুপচাপ যত্ন, চোখের ভেতর লুকানো অজানা অনুভূতি, সবকিছু যেন হৃদয়ের ভেতর গভীর ছাপ ফেলেছে। ঠিক তখনই হঠাৎ কক্ষে হালকা শব্দ। দেখি অর্ণবদা এসে বসেছেন সোফায়, হাতে একটি কাপ চা দিয়েই। তিনি বললেন, ভোরের এই শান্তি সবথেকে সুন্দর, ঠিক যেমন তোমার মতো। রিয়া, আমি লজ্জা পেয়ে চুপ করে তাকিয়ে রইলাম। তার সেই সহজ কথায় মনটা অদ্ভুতভাবে উষ্ণ হয়ে উঠল। আমরা দুজনেই জানালা দিকে তাকিয়ে চুপচাপ বসেছিলাম। বাতাস বইছে, পাতা কেঁপে উঠছে, আর চায়ের কাপের ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে ভোরের আলো। হঠাৎ তিনি হালকা ফিসফিস করে বললেন, কখনো কখনো কথায় নয়, এই নীরবতা, এই মুহূর্ত সব থেকে বেশি কিছু বলে। আমি মাথা নাড়লাম হালকা হেসে। মনে হচ্ছিল এই নীরবতার মধ্যে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। কোনো শব্দ নাই, শুধু অনুভব। এমন এক ঘনিষ্ঠতা যেখানে হৃদয়গুলো একে অপরকে বোঝে নিঃশব্দে। ভোরের আলো ধীরে ধীরে পুরো ঘর ঢেকে দিল। আমরা দুজনেই জানতাম, কিছু অনুভব প্রকাশ না করলেও এই ভোরের নীরবতার মধ্যে ভালোবাসার একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। শেষ কথাটি নিজের মনে বলে রাখলাম, কিছু ভালোবাসা শব্দের প্রয়োজন হয় না, তা শুধু অনুভব করলেই যথেষ্ট। ভোরের নরম আলো ঘরে ঢুকে পড়েছে, আর বাইরে কোলাহল শুরু হয়েছে। শহরের শব্দ, পাখির ডাক, দোকানের ঝর্নার আওয়াজ। আমি জানালার পাশে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে বাইরে তাকাচ্ছি। মনটা অদ্ভুতভাবে উত্তেজিত, কিন্তু শান্ত। দৈনন্দিন কাজগুলো করতে করতে হঠাৎ মনে হল, অর্ণবদা কোথায়? আজ সকালেই ওর সঙ্গে কথার কোনো সুযোগ হয়নি। মনে কেমন ঘন ঘন জিজ্ঞাসা উঠছে, ও কি করছে, ও ভাবছে কি? আমার কথা ঠিক তখনই দরজায় হালকা টোকা দেখি। অর্ণবদা দাঁড়িয়ে আছে, হাতে একটি ছোট ফাইল। রিয়া, এটা দেখলে হয়তো ভালো লাগবে, বললেন শান্ত গলায়। আমি অবাক হয়ে ফাইলটা হাতে নিলাম। ফাইলের ভেতরে ছিল দিদির অফিসের কিছু নোট এবং অর্ণবদার হাতে লেখা ছোট্ট ছোট টিপস। সবকিছু সাজানো পরিপাটি, কিন্তু চোখে পৌরল তার নরম ছোট্ট নোট। প্রতিটি কাজ, প্রতিটি দিন একটু খেয়াল রাখলে অনেক সহজ হয়। ও লিখেছে ছোট হস্তাক্ষরে। আমি হেসে বললাম, আপনি সবকিছু এত নিখুঁতভাবে সাজিয়েছেন, মনে হয় আমি ওর পেছনে একটা গল্প পড়ছি। অর্ণবদা হালকা হেসে বললেন, গল্পটা তুমি নিজেই গড়ে তুলছ রিয়া, শুধু আমি সাহায্য করছি। আমাদের চোখে চোখ পড়ল না, বলা অনেক কথার মতো সেই দৃষ্টিতেই যেন একটা অদ্ভুত টান তৈরি হল। আমি বুঝতে পারছিলাম, আমাদের মধ্যে যা গড়ে উঠছে সেটা শুধু বন্ধুত্ব নয়, এক নিরীহ নিরাপদ ঘনিষ্ঠতা, যা প্রকাশের অপেক্ষায় নেই, তবুও চোখের ভাষায় বোঝা যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত আমি বারান্দায় বসে বাইরে তাকালাম। চাঁদের আলো, শহরের ধুলো মিশে থাকা আলো এবং অর্ণবদার নিঃশব্দ উপস্থিতি, সবকিছু এক অদ্ভুত রহস্য তৈরি করছে। মনে হল এই দিন শুধু সাধারণ দিন নয়, এখানে কিছু অজানা, কিছু নীরব আকর্ষণ আছে, যা প্রতিটি মুহূর্তে আমার কৌতূহল আরও বাড়াচ্ছে। সন্ধ্যা নেমেছে, ঘরটিতে হালকা আলো, বাইরে হাওয়ায় মৃদু ঝাঁঝালো ঠান্ডা, আর পাতা কেঁপে উঠছে। আমি জানালার পাশে চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিলাম, মনটা অদ্ভুতভাবে উত্তেজিত, কিন্তু চুপচাপ। ঠিক তখনই অর্ণবদা এসে পাশে বসলেন।
কোনো কথা বলা হলো না, শুধু নীরব উপস্থিতি। আমাদের চোখে চোখ পড়ল, আর সেই মুহূর্তে মনে হলো কথার চেয়ে এই নীরবতা অনেক বেশি কিছু বলছে। রিয়া, তিনি হালকা স্বরে বললেন, শান্ত মুহূর্তগুলোই সবচেয়ে অনেক কিছু শেখায়। আমি হেসে বললাম, হয়তো তাই, কারণ এই নীরবতাতেই আমরা একে অপরকে বুঝতে পারি। আমরা দুজনেই জানালার বাইরে তাকিয়েছিলাম। চাঁদের আলো পড়ছে আমাদের পাশে, বাতাসে ভিজে আছে ভোরের কুয়াশার মতো গন্ধ। হঠাৎ মনে হলো হাতে ক্রমে কিছু না করেও এই নীরব উপস্থিতি আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়াচ্ছে। কোনো কথাই হয়নি, কিন্তু মনে হলো এক অদ্ভুত বোঝাপড়া গড়ে উঠেছে। হৃদয়েরগুলো একে অপরকে চিনছে নির্বিঘ্নে, নিঃশব্দে, শান্তভাবে। কিছু অনুভূতি কখনো উচ্চারণের প্রয়োজন হয় না। আমি নিজেই ভেতরে বললাম, শুধু অনুভব করলেই যথেষ্ট। রাত বাড়ছে, বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু ঘরে আমাদের মধ্যে এক উষ্ণ নির্বরতা। প্রতিটি নিঃশব্দ মুহূর্ত, প্রতিটি দৃষ্টির আদান প্রদান, সবকিছুই যেন এক গল্প বলছে, যা শুধু আমরা দুজনেই বুঝতে পারছি। ভোর হালকা হলেই জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকতে শুরু করল। ঘরের কোণে রাখা গাছের পাতা উজ্জ্বল রোদে ঝলমল করছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়েছিলাম। হৃদটা অদ্ভুতভাবে শান্ত, কিন্তু ভেতরে একটা টান। দুদিন ধরে চলা নীরব ঘনিষ্ঠতার কথা ভাবছিলাম। অর্ণবদার সঙ্গে কথার চেয়ে বেশি বোঝাপড়া হচ্ছে চোখের ভাষায়। হঠাৎ দরজার টোকা শুনে আমি ঘুম ভেঙে তাকাই। দেখি অর্ণবদা হাতে এক কাপ গরম চা নিয়ে দাঁড়িয়ে। ভোরে চাতে দিনটা শুরু হয় ভালোভাবে, তিনি বললেন হাসি মিশিয়ে। আমি হেসে উত্তর দিলাম, আপনার এই মনোযোগ সত্যিই অদ্ভুত, ভালো লাগছে। সে হালকা মাথা নাড়াল। ভালোবাসার অনেক রূপ আছে রিয়া, কখনো সেটা বট শব্দে প্রকাশ করতে হয় না, শুধু মনোযোগ দিয়ে বোঝা যায়। ও, আমি চুপচাপ চা নিয়ে জানালার পাশে বসে পড়লাম। ভোরের হালকা বাতাস, গাছের পাতা কেঁপে ওঠা, আর অর্ণবদার নীরব উপস্থিতি, সবকিছু মিলেমিশে এক অদ্ভুত শান্তি তৈরি করল। আজ থেকে আমি নিজে ভেতরে বললাম, এই নিঃশব্দ ঘনিষ্ঠতায় আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি হবে। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, না কোনো কথার প্রয়োজন, না কোনো প্রকাশের, শুধু একে অপরের উপস্থিতি অনুভব করা যথেষ্ট ছিল। মুহূর্তগুলো এত নিখুঁত, যেন ভোরের আলো আমাদের নীরবতার সাক্ষী। হিটসটা জানত এই ভোরের প্রতিশ্রুতি শুধু আজকের নয়, আমাদের প্রতিদিনের জীবনের এক নতুন অধ্যায় শুরু করার প্রতিশ্রুতি। দিনের আলো পুরো ঘর ভরে দিল। বাইরের শহরের কোলাহল শুরু হয়েছে, কিন্তু ঘরের ভিতর যেন এক শান্ত নীরবতা। আমি জানালার পাশে চায়ের কাপ হাতে বসেছিলাম, আর অর্ণবদা পাশে বসে। কোনো কথার প্রয়োজন নেই, শুধু একে অপরের উপস্থিতি যথেষ্ট। হঠাৎ মনে হলো কিছু মুহূর্ত এমন আসে যা শব্দ ছাড়াই হৃদয়ে ভেসে ওঠে। আমি তার দিকে তাকালাম, সে তাকিয়ে আছে আমার দিকে, চোখে এক কোমল দৃঢ়তা। রিয়া, সে হেসে বলল, কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু অনুভব করা যায়, কোনো শব্দের দরকার হয় না। আমি হেসে মাথা নাড়লাম। আমাদের হাত হালকা ছোঁয়া, না বলা কোনো প্রতিশ্রুতি মতো মুহূর্তটা শান্ত, কোমল এবং নিরাপদ একটি ঘনিষ্ঠতা, যা শুধুই অনুভবের ভেতর বাইরে হাওয়া বইছে, পাতাগুলো নড়ছে, আর ঘরে সেই নীরব মিলন। আমরা দুজনেই চুপচাপ থাকলাম, কিন্তু মনে হলো এই নীরব ঘনিষ্ঠতাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় প্রকাশ। আমি ভেতরে ভাবলাম, কিছু ভালোবাসার শব্দের অপেক্ষায় নয়, এটি শুধু অনুভবের মধ্যেই পূর্ণ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান। আমার নাম রিয়া, বাড়ির মেজো মেয়ে হওয়ায় সবকিছুর মাঝেই থাকি। দায়িত্ব, টেনশন, হাসি, কান্না, সবই দিদির বিয়ে হয়ে গেছে অনেক বছর। জামাইবাবু আমাদের বাড়িতে এলেই মনে হতো বাড়িটা একটু বেশি উষ্ণ, একটু বেশি শান্ত হয়ে যায়। তিনি কম কথা বলেন, কিন্তু তার আচরণে ছিল এক ধরনের ভরসা দেওয়া শান্তি, যা আমাকে অজান্তে ছুঁয়ে যেত। সেদিন বিকেলে সবাই ঘুমাচ্ছিল, আমি উঠোনে দাঁড়িয়ে কাপড় শুকতে দিচ্ছিলাম। হঠাৎ জানলাম দিদি বাইরে গেছে, জামাইবাবু একাই এসেছে কিছু কাজের জন্য। আমি বললাম, কিছু লাগবে, পানি দেব? তিনি হালকা হাসলেন নাড়িয়া।
তুমি সবসময় সবার জন্য এত ভাবো, নিজের জন্য একটু ভাবো। তার কথাটা সাধারণ হলেও আমার ভেতরে যেন কোথাও নরম কিছু ছুঁয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল তার সেই শান্ত গভীর চোখ দুটি যেন আমার অগোচর কষ্ট, না বলা কথা আর একাকিত্ব সবটাই পড়ে ফেলছে। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমি ভালো তো? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল এই প্রশ্নটা অন্য রকম, যেন কারো প্রথমবার সত্যি করে আমার প্রতি খেয়াল। সেদিন সন্ধ্যার আলো দাঁড়িয়ে বুঝতে পারলাম আমাদের মাঝের এই নীরব বোঝাপড়াটাই হয়তো একটি গভীর সম্পর্কের শুরু। কথা নয়, অনুভবে গড়ে ওঠে, এখনও অপ্রকাশিত, কিন্তু অস্বীকার করা যায় না। বাড়ি তখন নিঃশব্দ। ঘড়ির কাঁটা রাত 12টার দিকে এগোচ্ছে। সকলের ঘর অন্ধকার, শুধু বারান্দার বাতিটা জ্বলছে ম্লান আলোতে। আমি চুপচাপ বসেছিলাম, মনের মধ্যে দিনের ক্লান্তি আর না বলা কিছু চিন্তা। হঠাৎ দরজার পাশে হালকা পায়ের শব্দ। জামাইবাবু নীরবে এসে বললেন, রিয়া, ঘুম করনি এখনো? আমি মাথা নাড়লাম, মনে একটু অস্থির লাগছিল। তিনি বারান্দার রেলিং হেলান দিয়ে দাঁড়ালেন। রাতের ঠান্ডা বাতাসে তার মুখটা শান্ত আর কণ্ঠটা যেন আরও উষ্ণ হয়ে উঠেছিল। সবকিছু ঠিক আছে তো? তার প্রশ্নটা যেন সাধারণ ছিল না, মনে হচ্ছিল আমার হৃদয়ের ভেতর ঢুকে দেখছে। আমি অন্যমনস্ক গলায় বললাম, কিছু কথা আছে, কাউকে বলা যায় না। তিনি ধীরভাবে বললেন, যদি মনে হয় আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার কথাগুলোকে হালকা করে দেব, এটাই তো যত্ন। তার এই যত্ন কথাটা আমাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিল। রাতের অন্ধকারে তার চোখগুলো ছিল অদ্ভুত, সত্যি অদ্ভুত নরম। আমাদের মাঝখানে কোনো শব্দ ছিল না, কিন্তু নীরবতাটাই যেন সবচেয়ে গভীর ভাষা হয়ে উঠল। আমি বললাম, জানেন, কখনো কখনো মনে হয় আমাকে সত্যি করে কেউ শোনে না। তিনি একটু এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আমি শুনি রিয়া, তুমি কথা না বললেও তোমার আমার মনে কি চলছে আমি বোঝার চেষ্টা করি। হৃদয়ের ভেতর কোথাও উষ্ণতার ঢেউ ছড়িয়ে গেল। কোনো কিছুই বলা হয়নি, তবু মনে হল এই অন্ধকার রাতে এই নীরব মুহূর্তটি একটা গভীর অদৃশ্য ভালোবাসার আদর। রাতটা যেন থেমে গেল, কিছুক্ষণ আমাদের অনুচ্চারিত অনুভূতিকে জায়গা দিতে। সকালটা অন্যরকম লাগছিল। বাতাসে ছিল এক ধরনের অজানা হালকা কাঁপুনি, যেন রাতের নীরবতা এখনও টিকে আছে দুজনের মাঝে। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। একটু পরে জামাইবাবু এসে দাঁড়ালেন দরজার পাশে। তার চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু ভেতরে কোথাও একটা গভীর শান্তি। তিনি বললেন, রিয়া, কাল রাতে তোমার কথা শুনে ভালো লাগল। তুমি কখনো কাউকে এভাবে খুলে বলো না। আমি হালকা হেসে বললাম, কারোর সাথে তো কথা জমে থাকে, সবাই বুঝতে পারে না। তিনি কিছুক্ষণ নীরব থেকে ধীরে বললেন, সবাই বোঝার চেষ্টা করে না, কিন্তু আমি করি। কথাটা শুনে হৃদয়ের ভেতরে যেন কোনো নরম জায়গা ধীরে ধীরে খুলে গেল। এই বোঝাপড়াটা, এই নিঃশব্দ সমর্থনটা অদ্ভুতভাবে আমাকে টেনে নিল ভেতরের দিকে। আমি চায়ের কাপ বাড়িয়ে দিলাম। তার আঙুল আমার আঙুলের সাথে হালকা ছুঁয়ে গেল, অতি সামান্য স্পর্শ। তবু মনে হলো এই স্পর্শে কোনো রকম দাবি নেই, কিন্তু আছে অদৃশ্য উদ্বেগ, যত্ন আর সংযোগ। জামাইবাবুর চোখে তাকাতেই মনে হলো কিছু একটা বলতে চাই তিনি, কিন্তু থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলতে চাইছিলেন? তিনি নরম কণ্ঠে বললেন, আছে, কিন্তু হয়তো বললে ভুল বোঝানো হবে। আমি চুপ করে গেলাম। মনের ভেতর অদ্ভুত কৌতূহল আর টান অনুভব করলাম। আপনি বলতে পারেন কি? শব্দটা নিজেই বেরিয়ে এলো। তিনি মাথা নিচু করে বললেন, তোমাকে দেখে মনে হয় তোমার হাসিটা আমার চেয়েও বেশি গুরুত্ব পায় আমার কাছে। এক মুহূর্ত থমকে গেল সবকিছু। এ যেন এক নীরব স্বীকারোক্তি, যা বলা উচিত ছিল না, তবু বলা নাও যায় না। আমাদের চোখে চোখ পড়ে গেল, একটা গভীর অচেনা কিন্তু সুন্দর অনুভূতির মুহূর্ত। সকালটা যেন একটু বেশি রোদে ভরে উঠল, আর দুজনের মনেও জেগে উঠল একটি নীরব বন্ধন, যা এখন আর লুকিয়ে রাখা সম্ভব নয়। সেদিন দুপুরটা অদ্ভুতভাবে ক্লান্তিকর ছিল। বাড়ির কাজ শেষ করে আমি একটু মাথা ব্যথা অনুভব করছিলাম। জামাইবাবু সেটা খেয়াল করে ফেললেন, যেভাবে তিনি সবসময় করেন। রিয়া, তুমি ঠিক আছো? তার কণ্ঠে ছিল উদ্বেগ, যা স্বাভাবিকের চেয়ে বেশি কোমল লাগছিল।
আমি বললাম, মাথাটা একটু ধরেছে, একটু শুয়ে নিলেই ঠিক হবে। তিনি হালকা মাথা নাড়লেন। আমি গরম জল এনে দিচ্ছি। আমি কিছু বলতে পারলাম না, হয়তো চুপ করেই বুঝাতে চেয়েছিলাম এই যত্নটা আমি সত্যিই অনুভব করছি। তিনি গরম জল এনে দিলেন, তারপর দূর থেকে বললেন, যদি দরকার পড়ে ডাকবে, ঠিক আছে। একটা অজানা উষ্ণতা বুকের মধ্যে ছড়িয়ে পড়ল রাত নামতেই। ঘরে হালকা ঠান্ডা ঢুকছিল, বাইরে ঝিরঝিরে হাওয়ার শব্দ। বাতি নিভিজে আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ দরজার কাছে টোকা। রিয়া, ঘুমিয়ে পড়েছ? তার গলা ছিল নরম। না, জেগে আছি। দরজা খুলে তিনি একটু ভেতরে এসে দাঁড়ালেন। হাতে ছিল একটা পাতলা কম্বল। বাইরে ঠান্ডা। তোমার মাথা ধরছে? কম্বলটা দিয়ে যাই। তিনি কম্বলটা বিছানায় রাখলেন। তার হাত আমার হাতের কাছ দিয়ে গেল, কিন্তু স্পর্শ করল না। তবু বুঝতে পারলাম স্পর্শ না করেও কেউ কতটা কাছে থাকতে পারে। তিনি ধীরে বললেন, তুমি কষ্টে থাকলে আমার ভালো লাগে না। মাঝখানটাই কিছুক্ষণ নীরবতা। বাইরে বাতাসের শব্দ, ঘরের ভিতরের শব্দহীন অনুভূতির অদ্ভুত ভার। আমি সাহস করে বললাম, আপনি সবকিছু কেন এত খেয়াল করেন আমার? তিনি খুব আস্তে বললেন, কারণ তুমি এমন একজন যাকে উপেক্ষা করা যায় না। মনে হলো শব্দগুলো সরাসরি হৃদয়ে এসে পড়ল। তিনি চলে যাওয়ার আগে দরজার কাছে থেমে ফিরে তাকালেন। চোখে এক ধরনের অদৃশ্য প্রতিশ্রুতি। রিয়া, নিজেকে কখনো একা ভেব না, আমি আছি গো। দরজা ধীরে বন্ধ হয়ে গেল। আমি কম্বলে নিজেকে মুড়িয়ে শুয়ে রইলাম, আর মনে হল এই নীরব যত্ন, এই নাবলা স্নেহ ইতিমধ্যেই আমার জীবনের অংশ হয়ে গেছে। সেই রাতে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছিল। মাথার ব্যথা একটু কমলেও মনটা অস্থির। জানালার বাইরের রাস্তার লাইটের আলো ঘরের এক কোণে নরম ছায়া তৈরি করছিল। হঠাৎ বাইরে বারান্দার দিকে কারো পায়ের শব্দ পেলাম। দরজা খুলে দেখি জামাইবাবু চুপচাপ দাঁড়িয়ে আছেন। অবাক হয়ে বললাম, এত রাতে? কিছু হয়েছে? তিনি একটু হাসলেন। মনে হলো তুমি জেগে আছো, একবার দেখে যাই ভাবলাম। মাথা এখন কেমন? তার চোখে সত্যিকারের চিন্তা ছিল। এমন চোখ কেউ আমার দিকে শেষ কবে রেখেছে মনে করতে পারলাম না। আমি বললাম, এখন অনেকটা ভালো। আপনি কি কিছু দরকার ছিল? তিনি ধীরে মাথা নাড়লেন। না, দরকার ছিল না, শুধু মনে শান্তি হয় তোমাকে দেখে। এই কথাটাই আমার বুক ধরফুট করে উঠল। কেউ যখন নির্ভরতা দেয়া মাথায় হাত না রেখেও মন শান্ত হয়। তিনি বাকিটা বললেন আরও নরম স্বরে, রিয়া, তোমাকে কষ্টে দেখলে ভালো লাগে না। দিনের শেষে তোমার হাসিটা দরকার হয়। জানো, আমি কথা হারিয়ে ফেললাম। এই সম্পর্কের নাম নেই, শুধু অনুভূতি আছে, আর আছে নীরব দুজনের অবদক্ত বোঝাপড়া। আমি বললাম, আপনি এত ভাবেন কেন আমার জন্য? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, হয়তো তোমার সঙ্গে কথা বলে নিজেকে কম একা লাগে। এই স্বীকারোক্তি রাত তাকে অন্যরকম শান্ত করে দিল। তারপর তিনি আমার মাথার কাছে এসে খুব হালকা গলায় বললেন, যদি কখনো ভয় লাগে বা মন খারাপ হয়, ডাকবে আমাকে। যদিও রাত যতই গভীর হোক, তার কথা শুনে অদ্ভুত এক নিরাপত্তা অনুভব করলাম। এই নীরব রাতে মোমবাতির মতো নরম এক আলো দুজনের মাঝখানে জ্বলে উঠল। তিনি যাওয়ার আগে আবার কিছু বলতে চাইলেন, কিন্তু থেমে গেলেন। শুধু দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাকে দেখলেন। একটু স্নেহ, একটু টান, একটু নাবলা ভালোবাসা মেশানো দৃষ্টি। দরজা বন্ধ হয়ে গেল, আর আমি বুঝলাম এই রাত তাদের দুজনের সম্পর্ককে আরও একটু গভীর করে দিল। পরদিন ভোরে ঘুম ভাঙতেই প্রশান্তি অনুভব করলাম। রাতের ঘটনাগুলো মনে পড়তেই একটা লাজুক উষ্ণতা গাল বেয়ে উঠে এলো। আমি রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম। চুলার আগুনের পাশে দাঁড়িয়ে নিজেকে স্থির রাখতে চেষ্টা করছিলাম, কিন্তু মন একই জায়গায় আটকে ছিল। জামাইবাবুর সেই নীরব যত্নে কিছুক্ষণ পর তিনি উঠলেন, চুপ করে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি একটু চমকে তাকালাম। মাথাটা কেমন? আজ তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন। ভালো, আমি বলতেই হাসলেন, হালকা, যেন এই ছোট কথাটাই তার সকালটা ঠিক করে দিল। তারপর তিনি বললেন, কাল রাতের জন্য ভাবো না, আমি শুধু তোমার ভালো চাই। কথাটা খুব সাধারণ, কিন্তু তার কণ্ঠের নম্রতা আমাকে ভিতর থেকে ছুঁয়ে গেল।
রান্না করতে করতে আমার হাত একসময় কৌতুকবশত গরম পাত্রে লেগে গেল, হালকা গুফ শব্দ বেরিয়ে গেল আমার মুখ থেকে। তিনি এক লাফের কাছে এসে আমার হাত 2 হাত দিয়ে ধরে বললেন, রিয়া, সাবধানে। স্পর্শটা খুব সাধারণ, কিন্তু সেই যত্নে এমন কোমলতা যা কথায় ব্যাখ্যা করা যায় না। হাতটা ছাড়ার আগেই তিনি বললেন, এভাবে নিজের উপর এত চাপ দিও না, আমি আছি তো। এই আমি আছি কথাটা আজ যেন অন্যভাবে কানে বাজল। আমার চোখ তার চোখে আটকে গেল মুহূর্তের জন্য। এতদিনে প্রথমবার মনে হল তার দৃষ্টিতে আমি শুধু পরিচিত একজন নই, আর তিনিও আমার কাছে এক সাধারণ আত্মীয়ের চেয়েও বেশি হয়ে উঠছেন। নীরবতাটা ভেঙে তিনি হালকা কাশলেন। বুঝলাম দুজনেই সেই মুহূর্তটা টের পেয়েছিলাম। তিনি ধীরে বললেন, আজ সন্ধ্যায় একটু বারান্দায় বসি, কিছু কথা ছিল। কথাটার মধ্যে কেমন যেন অপ্রকাশিত উষ্ণতা ছিল। আমি মাথা নাড়লাম, কিন্তু ভিতরে মনে হল সেই সন্ধ্যাটা দুজনের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে। রান্নাঘরের ভেতর নরম লোদ ঠকছিল, আর দুজনের মধ্যে নীরব দূরত্ব আজ আগের যে কোনো দিনের চেয়ে বেশি কমে এলো। সারাদিন তাকে অস্বাভাবিক নীরব লাগছিল। মনে হচ্ছিল সন্ধ্যাটা যেন কোনো বিশেষ অপেক্ষা নিয়ে আসছে। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বারান্দায় বসেছিলাম আমি। হালকা বাতাস বইছিল, গাছের পাতার শব্দে পরিবেশটা আরও শান্ত মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে জামাইবাবু এসে বসলেন। তিনি আজ খুব চুপচাপ। মনে হলো তিনি কিভাবে শুরু করবেন তা ঠিক বুঝে উঠতে পারছেন না। বল কি কথা ছিল, আমি নরম স্বরে জিজ্ঞেস করলাম। তিনি একটু হাসলেন, যেন কথাগুলো সাজিয়ে নিচ্ছেন মনে মনে। রিয়া, জানো, তুমি আসার পর থেকে এই বাড়িটা অন্যরকম মনে হয়। একটা উষ্ণতা এসেছে, একটা শান্তি এসেছে, যেটা আগে ছিল না। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু বুকের ভেতরে শব্দ হচ্ছিল ধীরে ধীরে। তিনি আবার বললেন, তোমাকে যেন অতিরিক্ত খেয়াল করি। হয়তো তার কারণ তুমি খুব সহজে সবাইকে নিজের মানুষ বানিয়ে ফেলো। তার চোখে স্নেহের গভীরতা ছিল, যা আমাকে সরাসরি স্পর্শ করছিল। আমি বললাম, আমি তো শুধু নিজের কাজটাই করি। আপনাদের পরিবারের মানসিক শান্তিটা রাখতে চাই। এতেই যদি আপনাকে ভালো লাগে সেটাই যথেষ্ট। জামাইবাবু মাথা নাড়লেন, তারপর খুব ধীরে বললেন, তোমার উপস্থিতি আমার জীবনে কী পরিবর্তন এনেছে তুমি জানো না। আমি হয়তো সব বলতে পারবো না, কিন্তু তোমাকে ছাড়া এখন দিন ভাবতে পারি না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাগুলো খুব ভারী ছিল, কিন্তু সত্যি কিছুক্ষণ নীরবতা, শুধু দুজনের চোখের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া। এরপর তিনি হঠাৎ একটি কাপ এগিয়ে দিয়ে বললেন, চা করেছি, ভেবেছি তোমার সঙ্গে বসে খাব। মুহূর্তটা বট কিছু ছিল না, তবুও এর ভেতর লুকিয়েছিল অসংখ্য নাবলা ভালোবাসা। চায়ের কাপ হাতে নিয়ে আমরা দুজনই আকাশের দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যার লালচে আলো আমাদের দুজনকে আরও কাছাকাছি এনে দিচ্ছিল, কিন্তু তবুও আমরা কোনো সীমা ছাড়াইনি, শুধু হৃদয়ের অনুভূতি ভাগ করে নেওয়ার নীরব সাহসটুকু করেছিলাম। সেই সন্ধ্যাটা দুজনের সম্পর্ককে আরও এক ধাপ গভীর করে দিল। সেই চায়ের মুহূর্তটুকু মন থেকে কিছুতেই সরে যাচ্ছিল না। বারান্দার আলো, হাওয়ার শব্দ আর জামাইবাবুর নরম কথাগুলো মনে বারবার ফিরে এসেছিল। রাতের খাবার শেষ করে সবাই যার যার ঘরে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিলাম। হঠাৎ দরজায় খুব আস্তে টোকা পড়ল। রিয়া, জেগে আছো? জামাইবাবুর সেই পরিচিত উষ্ণকণ্ঠ। হ্যাঁ, আসুন। তিনি ধীরে ভেতরে এলেন। আজ তার চোখে আগের চেয়ে বেশি কোমলতা। মনে হলো কথা বলার আগেও ওই চোখ দুটো অনেক কিছু বলে দিচ্ছে। ঘুম আসছে না? তিনি জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। মনে একটু অস্থিরতা আছে, জানি না কেন। তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন, একটু দূরত্ব রেখে, কিন্তু অনুভূতির দূরত্বটা ছিল আরও কম। রিয়া, তিনি খুব নরম স্বরে বললেন, আজ অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু জানি না বলা ঠিক হবে কিনা। আমি শক্ত গলায় বললাম, আপনি বলতে পারেন, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। তিনি কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, তোমার যত্ন নিতে নিতে একসময় বুঝলাম তোমাকে হারানো ভয়টাই সবচেয়ে বেশি। কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর তিনি আরও বললেন, তোমার হাসি, তোমার শান্ত থাকা,
তোমার ছোট ছোট খেয়াল এসব আমার জীবনে এমনভাবে ঢুকে গেছে যে আলাদা করাটা আর সম্ভব না। তার গলার স্বর কাঁপছিল না, বরং ছিল দত, কিন্তু আবেগঘন। আমি আস্তে বললাম, আমিও আপনাকে এড়াতে পারি না। আপনি পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয়। এটা ছিল আমার নিজের অজান্তেই বেরিয়ে আসার স্বীকারোক্তি। জানালা দিয়ে হাওয়া ঢুকছিল, চাঁদের আলো দুজনের মুখে পড়ছিল, কিন্তু সময় যেন থমকে গিয়েছিল। তিনি আমার দিকে আর একবার তাকিয়ে ধীরে বললেন, রিয়া, এই অনুভূতিগুলো যতই গভীর হোক, আমরা দুজনেই জানি সম্মানটা যেন সবসময় আগে থাকে। তার কথায় একটা পরিণত মমতা ছিল। এই পরিণত যত্নই তাকে আমার কাছে আরও গভীর করে তুলেছিল। আমি বললাম, হ্যাঁ, আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটাই এই সম্মান। এক মুহূর্ত নীরবতা। তারপর তিনি বললেন, তবে এটাও সত্যি, তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ। আমার গাল গরম হয়ে উঠল, কিন্তু কথাটা অস্বীকার করা সম্ভব ছিল না। তিনি হালকা হাসলেন, চলো আজ ঘুমিয়ে পড়ো, আর ভাবো না, আমি ঠিকই আছি আর তোমার জন্য আছি। দরজার কাছে গিয়ে ফের একবার পিছনে তাকালেন, চোখে সেই পরিচিত নরম গভীরতা। শুভরাত্রি রিয়া। দরজা ধীরে বন্ধ হয়ে গেল, আর আমার মনে হল আজ রাতে দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল, সীমা না ভেঙে, শুধু হৃদয়ের দরজা একটু বেশি খুলে। সকালের নরম আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে কম উষ্ণতায় ভরিয়ে তুলেছিল। আমি একটু তাড়াতাড়ি উঠেই রান্নাঘরের কাজ শুরু করলাম, কিন্তু মনটা ছিল অন্য কোথাও। গত রাতের সেই অনুভূতির গভীর অস্থিরতা চা বসানোর সময় হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ শোনা গেল, এত সকালেই জেগে পড়লে? পিছন ফিরে দেখি জামাইবাবু। তার চোখ দুটো ক্লান্ত কিন্তু শান্ত যেন। তিনিও গত রাতের কথাগুলো এখনও ভুলতে পারেননি। আমি হাসলাম, কাজ তো আছে। তিনি সামনে এসে বললেন, কাল রাতটা তোমার ঠিকঠাক ঘুম হয়েছে? আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ, আপনার কথা শুনে মনটা হালকা হয়েছিল। তিনি মাথা নাড়লেন, তোমার সাথে কথা বললে আমারও দিনটা ভালোভাবে শুরু হয়। তার কথা শুনে আমার ভেতরে নরম জোয়ারের মতো কিছু ঢেউ খেল। চা প্রস্তুত হলে আমি কাপ হাতে দিতেই তিনি আমার আঙুল ছুঁয়ে ফেললেন, খুব হালকা, কিন্তু তবুও সেই স্পর্শে একটা নরম কম্পন বয়ে গেল শরীর দিয়ে। দুজনেই একটু থেমে গেলাম। তিনি চোখ নামিয়ে নরম গলায় বললেন, শরীর ইচ্ছাকৃত ছিল না আগে, কিন্তু তার কণ্ঠের কোমলতা বলার চেয়ে বেশি কিছু বোঝাচ্ছিল। আমি বললাম, সমস্যা নেই, কিন্তু গলা একটু কেঁপে যাচ্ছিল। তিনি চায়ের কাপ নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে এগোলেন। আমি দূর থেকে তার হাঁটার ধরনটা দেখছিলাম, আজ যেন আরও শান্ত, আরও চিন্তামুগ্ধ। কিছুক্ষণ পর তিনি বললেন, রিয়া, একটু বসবে? আমি তার পাশে গিয়ে বসতেই তিনি ওঠা সূর্যের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো, অনেক সময় মানুষ নিজের জীবনে ঠিক সেই মানুষটাকেই খুঁজে পায় যার সাথে কথা না বলেও মন শান্ত থাকে। আমি চুপ করে শুনছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, আমার কাছে সেই মানুষটা তুমি। কথাটা খুব শান্তভাবে বলা, কিন্তু তার অর্থ ছিল অসীম গভীর। হাওয়া এসে আমার চুল উড়িয়ে দিল। তিনি সেটা দেখে খুব স্বাভাবিকভাবে বললেন, চুলটা চোখে পড়ছে, ঠিক করে নাও। তার কথায় যত্ন ছিল, যত্নের ভেতর ছিল অদ্ভুত স্নেহ। আমি চুল ঠিক করতে গিয়ে অনুভব করলাম, এই মানুষটা আমার জীবনে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। একটু নীরবতার পর তিনি আবার বললেন, রিয়া, আমরা যাই করি না কেন, একটা সম্মান, একটা সীমা সব সময় রক্ষা করব, কারণ এই সম্পর্কটা যতটা গভীর ততটাই মূল্যবান। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আমিও তাই চাই। সেই মুহূর্তে মনে হল দুজনের হৃদয়ের দরজা আরও 1 ইঞ্চি খুলে গেল। কোনো অবাঞ্ছিত সীমা অতিক্রম না করে শুধু ভালোবাসার শান্ত ঢেউয়ে ভেসে সারাদিন ঘরের ভেতর একটা অদ্ভুত শান্তি ঘুরে বেড়াচ্ছিল। জামাইবাবু আর আমি কথা খুব বেশি বলিনি, তবুও প্রতিটি মুহূর্তেই একটা নীরব টান অনুভব হচ্ছিল। সন্ধ্যার পর সবাই যখন নিজের কাজে ব্যস্ত, আমি চুপচাপ উঠানের গাছগুলোতে জল দিচ্ছিলাম। হালকা বাতাসে পাতাগুলো নড়ছিল, আর মনে হচ্ছিল দিনটা যেন কোথাও কিছু অপেক্ষা রেখে গেছে। হঠাৎ হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, রিয়া, একটু সময় আছে? আমি ঘুরে তাকালাম। জামাইবাবু দরজার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো নরম,
কিন্তু চিন্তায় ভরা। হ্যাঁ বলুন। তিনি ধীরে এগিয়ে এসে বললেন, আজ সারাদিন তোমাকে দেখছিলাম, মনে হলো কিছু কথা আবার বলা দরকার। আমি গাছের ঝাঁঝরি রেখে তার দিকে পুরোপুরি মন দিলাম। তিনি একটু থেমে বললেন, রিয়া, তুমি আমার জীবনে একটা শান্তির মতো এসে তোমার হাসি, তোমার যত্ন, সব কিছু খুব নিজের মনে হয়। আমার বুকটা ধক করে উঠল, কিন্তু আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, আমি বুঝি আমাদের সম্পর্কের নাম নেই, তবুও তোমাকে নিয়ে একটা দায়িত্ববোধ কাজ করে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। কথাগুলো ছিল খুব গভীর। সময় যেন সেই মুহূর্তে স্থির হয়ে দাঁড়াল। আমি আস্তে বললাম, আপনি পাশে থাকেন বলেই আমারও শক্তি হয়, ভরসা পাই। তিনি তাকিয়ে রইলেন। একটা দীর্ঘ নরম দৃষ্টি, যা কথার চেয়েও বেশি কিছু বলছিল। তখন মেঘের আড়াল থেকে হঠাৎ সামান্য বৃষ্টি পড়তে শুরু করল। টুপটাপ শব্দে পরিবেশটা আরও নরম হয়ে গেল। জামাইবাবু হালকা হাসলেন, চলো ভেতরে যাই, ভিজে যাবে কিন্তু। আমি নড়লাম না। বৃষ্টির গন্ধে মুহূর্তটা আরও আবেগামা লাগছিল। তিনি এগিয়ে এসে আমার কাঁধের ওপর হাত রাখতে চাইল, কিন্তু মাঝপথেই থেমে গেলেন। হাতটা নামিয়ে খুব নরম কণ্ঠে বললেন, না, এই সীমাটুকু থাকা দরকার। সম্মানটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। এই কথাটাই আমার হৃদয়ের সবচেয়ে গভীরভাবে বাসা বাঁধল। আমি বললাম, হ্যাঁ, আপনার সম্মানটাই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে। তিনি ধীর স্বরে বললেন, শুধু এটুকু জেনে রাখো রিয়া, তুমি আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টির শব্দ, সন্ধ্যার ম্লান আভা আর তার এই স্বীকারোক্তি, সব মিলিয়ে মুহূর্তটা অতি নরম, শালীন, কিন্তু অত্যন্ত গভীর হয়ে উঠল। আমরা ধীরে ধীরে ভেতরে চলে এলাম, শব্দহীন অনুভূতির ভার বুকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।